বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের ঠিক 2 দিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দেন। সেখানে তিনি বলেছিলেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার, সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে। If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal, everywhere. শেখ হাসিনা সরকারের পতনের আগের কয়েকদিনে বিভিন্ন ভারতীয় সংবাদপত্র বা চ্যানেলকেও দেওয়া একাধিক সাক্ষাৎকারেও তিনি মোটামুটি একই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেন। আর প্রতিবারই ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বোঝাতে ব্যবহার করেছিলেন এই সেভেন সিস্টার্স শব্দবন্ধটি। লক্ষণীয় বিষয় হচ্ছে, ভারতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে বোঝাতে এখন কিন্তু নর্থ ইস্ট বা নর্থ ইস্টার্ন স্টেট কথাটাই বেশি ব্যবহৃত হয়। সেভেন সিস্টার্স কথাটা এককালে জনপ্রিয় হলেও এখন ভারতীয়রা সেটি প্রায় ভুলতেই বসেছেন। অথচ ভারতে সেভেন সিস্টার্স কথাটা ইদানিং প্রায় অপ্রচলিত হলেও বাংলাদেশে ওই অঞ্চলটিকে বোঝাতে এখনো কিন্তু ওই শব্দবদ্ধটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এমনকি কয়েকদিন আগে বাংলাদেশে আকস্মিক বন্যার পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে শত শত ছাত্রকে স্লোগান দিতে শোনা গিয়েছিল, বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না রে। সেই দৃশ্যের ভিডিও প্রবল বেগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছিল ভারতেও। তথাকথিত সেভেন সিস্টার্সের ভারতের সঙ্গে যুক্ত থাকা না থাকার প্রশ্নে বাংলাদেশের যে একটা প্রত্যক্ষ সম্পর্ক আছে, সম্ভবত সেই ইঙ্গিতই প্রচ্ছন্ন ছিল শিক্ষার্থীদের ওই স্লোগানে। বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষকরাও বারবার এই বিষয়টির উপর জোর দিয়েছেন। আসলে বাংলাদেশের সঙ্গে ভারতের যেই 4000 কিলোমিটারের বেশি দীর্ঘ স্থল সীমান্ত, তার প্রায় 2/3 কিন্তু এই সেভেন সিস্টার্সের সঙ্গে। আরও নির্দিষ্ট করে বললে 7টির মধ্যে 4 বোন মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সঙ্গে। ইতিহাস বলে, সেভেন সিস্টার্স ভুক্ত এই রাজ্যগুলোর বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী অতীতে বাংলাদেশের ভূখণ্ড থেকেই অবাধে তাদের কর্মকাণ্ড চালিয়েছে। আবার যখন ওই নেতাদের বাংলাদেশ সরকার ভারতের হাতে তুলে দিয়েছে, তাদের সক্রিয়তাতেও দেখা গেছে ভাটা টান। সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্য আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিকবার প্রকাশ্যেই বলেছেন, বাংলাদেশ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার নেতাদের ভারতের কাছে হস্তান্তর করেছে বলেই আসাম আজ এত শান্তিপূর্ণ। রাজ্যের লোক রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেন। ফলে ভারতের এই অঞ্চলটির উপর প্রতিবেশী বাংলাদেশের যে একটা স্ট্র্যাটেজিক লিভারেজ বা কৌশলগত সুবিধা আদায়ের পরিসর আছে, সে বিষয়ে পর্যবেক্ষকরা প্রায় সবাই একমত। কিন্তু ভারতের রাজনৈতিক মানচিত্রে সেভেন সিস্টার্সের উৎপত্তি ও নামকরণ হয়েছিল কিভাবে? 1971 সালে ভারতের পার্লামেন্টে পাশ হওয়া নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্টের অধীনে উত্তর পূর্বাঞ্চলের 7টি অঙ্গরাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য একটি পরিষদ গঠনের সিদ্ধান্ত হয়, যার সদর দফতর স্থাপিত হয়েছিল শিলংয়ে। এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা ও মিজোরাম। এর মধ্যে ত্রিপুরা, মণিপুর ও মেঘালয় 1972-এর 21শে জানুয়ারি ভারতের অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়। আসাম ও নাগাল্যান্ড আগে থেকে ছিল ভারতের পূর্ণ অঙ্গরাজ্য, আর ওই তারিখে অরুণাচল প্রদেশ ও মিজোরাম ছিল কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদায়। ত্রিপুরার রাজধানী আগরতলাতে সে সময় টাইমস অফ ইন্ডিয়ার সংবাদদাতা ছিলেন জ্যোতি প্রসাদ শইকিয়া, যিনি জেপি শইকিয়া নামে বেশি পরিচিত ছিলেন। নতুন রাজ্য হিসেবে ত্রিপুরার আত্মপ্রকাশের দিনে তিনি যে রিপোর্ট পাঠিয়েছিলেন, তাতে তিনি নাকি প্রথমবারের মতো গোটা অঞ্চলটিকে ল্যান্ড অফ সেভেন সিস্টার্স বলে অভিহিত করেন। পরে ওই একই নামে তিনি একটি বইও লিখেছিলেন। জনশ্রুতি আছে, এই সেভেন সিস্টার্স কথাটি নাকি তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরও খুব পছন্দ হয়েছিল। শিলিগুড়ি করিডোর তথা চিকেন স্নেক ভারতে 4.5 বছর আগে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে যখন প্রতিবাদ তুঙ্গে, তখন শারজিল ইমাম নামে এক তরুণ অ্যাক্টিভিস্ট এক জনসভায় বলেছিলেন, ভারতের চিকেন স্নেক অবরোধ করে আসামকে পাকাপাকিভাবে দেশ থেকে বিচ্ছিন্ন করে দিলেই সরকার তাদের দাবি মানতে বাধ্য হবে। মুম্বাই আইআইটি ও দিল্লির জেএনইউ এর প্রাক্তন ছাত্র মেধাবী শারজিল ইমামের সেই ভাষণের ভিডিও ভাইরাল হয়, যার জেরে দেশদ্রোহের অভিযোগে তাকে পরে জেলেও যেতে হয়। আর সেই কারাবাস থেকে তিনি
আজও মুক্তি পাননি। এই করিডরের সবচেয়ে সরু অংশটা মাত্র 21 কিলোমিটার চওড়া, যার আশপাশে রয়েছে অন্তত 4টি দেশের আন্তর্জাতিক সীমান্ত। এই দেশগুলো হলো চীন, নেপাল, ভুটান এবং বাংলাদেশ। বাকি ভারতের সঙ্গে সেভেন সিস্টার্সের ভৌগোলিক সংযোগের এই সূত্রটায় যেহেতু স্ট্র্যাটেজিক ডেপথের অভাব রয়েছে, সেটাই কিন্তু নিরাপত্তার দৃষ্টিতে দেশের উত্তর পূর্বাঞ্চলকে একটা ভালনারেবল বা বিপজ্জনক অবস্থায় রেখেছে। তবে যেই দৃষ্টিতেই দেখা হোক, এই করিডোর বা চিকেন স্নেক যে সেভেন সিস্টার্সকে বাকি ভারতের চেয়ে সম্পূর্ণ আলাদা অবস্থানে রেখেছে, তাতে কোনো সন্দেহ নেই। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সক্রিয়তা। ভারতের সেভেন সিস্টার্সের নৈসর্গিক শোভা, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে। পাশাপাশি বছরের পর বছর ধরে এই অঞ্চলটি যে রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনে বিক্ষুব্ধ থেকেছে, সেটাও কিন্তু বাস্তবতা। বস্তুত 47-এ ভারতের স্বাধীনতার পর দেশের যেখানে সবার আগে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন মাথাচাড়া দেয়, সেটি ছিল নাগাল্যান্ড। এজেড ফিজুর নেতৃত্বে নাগা ন্যাশনাল কাউন্সিল তথা এনএনসি তাদের স্বাধীনতা লড়াই শুরু করে 1950-এর দিকেই। পরে এনএনসি ভেঙে এনএসসিএন তৈরি হয়েছে। সেই সংগঠনও মুইভা আর খাপলাং এর অনুগত গোষ্ঠীতে ভেঙে দুই টুকরো হয়েছে। কিন্তু সার্বভৌম নাগালিম বা গ্রেটার নাগাল্যান্ডের দাবিতে নাগাদের জাতীয়তাবাদী আন্দোলন কিন্তু আজও পুরোপুরি থামেনি। একইভাবে বিগত 50 বছরের বিভিন্ন সময়ে মণিপুরে কুকিরা, আসামে আলফা, ডিমা হাসাও বা একাধিক বড় গোষ্ঠী, মিজোরামে এমএনএফ এবং ত্রিপুরা ও মেঘালয়ে বিভিন্ন উপজাতীয় গোষ্ঠী ভারত ও ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে নানা দাবিতে অস্ত্র ধরেছে। পাশাপাশি এই রাজ্যগুলো নিজেদের মধ্যেও সীমানা ও আরও নানা প্রশ্নে বারে বারেই বিরোধ দেখা দিয়েছে। আসাম মেঘালয়, আসাম ত্রিপুরা, আসাম অরুণাচল কিংবা ত্রিপুরা মিজোরামের মধ্যে দ্বন্দ্ব, অবরোধ কিংবা পাল্টাপাল্টি হামলার ঘটনাও বিরল নয় মোটেই। সোজা কথায় 7 বোনের সংসারেও যে সবসময় শান্তি ছিল অথবা বনে বনে খুব মিল ও সদ্ভাব, সেটাও কিন্তু সত্যি নয় একেবারেই। বাংলাদেশ আর সেভেন সিস্টার্স। মিজোরামের দুইবারের মুখ্যমন্ত্রী মিজো ন্যাশনাল ফ্রন্টের সর্বোচ্চ নেতা জোরামথাঙ্গা বছর 2 আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বাংলাদেশের সাহায্য না পেলে তাদের মিজো জাতীয়তাবাদী আন্দোলন কখনোই সাফল্যের মুখ দেখত না এবং মিজোরাম একটি পৃথক রাজ্য হিসেবেও হয়তো আত্মপ্রকাশ করতে পারত না। আসলে মিজো ন্যাশনাল ফ্রন্টের বিদ্রোহীরা 60-এর দশকের শেষে প্রায় তাদের জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় পেয়েছিলেন, যা অব্যাহত ছিল প্রায় দীর্ঘ 2 দশক ধরে। এমএনএফ এর প্রবাদ প্রতিম নেতা লাল ডেঙ্গা পূর্ব পাকিস্তান সরকারের আতিথেয়তায় ঢাকার লালমাটি এলাকাতে একটি বাড়িতেই থাকতেন। আর ওই গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরগুলো ছিল পার্বত্য চট্টগ্রামের সাজেক ভ্যালি ও তার আশপাশের এলাকায়। তখনকার তরুণ জোরামথাঙ্গা ছিলেন সুপ্রিম কমান্ডার, লাল ডেঙ্গার বিশ্বস্ত অনুচর ও ছায়াসঙ্গী। 1987-তে ভারতে মিজো শান্তি চুক্তির মাধ্যমে পৃথক মিজোরাম গঠনের পথ প্রশস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি ও তার বহু সতীর্থ জীবনের বেশিরভাগ সময় বাংলাদেশেই কাটিয়েছেন। একই কথা ঘাটে আসামের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আলফার পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো সর্বোচ্চ নেতাদের অনেকের ক্ষেত্রেই। তাদের সশস্ত্র আন্দোলনের অনেকটা সময় তারা ছিলেন বাংলাদেশের মাটিতে। ত্রিপুরা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এনএলএফটি কিংবা ত্রিপুরা ন্যাশনাল ভলান্টিয়ার্সের সদস্যরাও অনেকেই বাংলাদেশের মাটিতে আশ্রয় পেয়েছেন। সেখান থেকেই পরিচালিত হতো তাদের কর্মকাণ্ড। বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ সরকার অবশ্য কখনোই তাদের দেশের মাটিতে এই সব গোষ্ঠীগুলোর অস্তিত্ব স্বীকার করেনি। আর এই ইস্যুটিও ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরম তিক্ততার জন্ম দিয়েছিল। 2009 সালে শেখ হাসিনার প্রধানমন্ত্রীত্বের দ্বিতীয় মেয়াদে এই দৃশ্যপটে একটা নাটকীয় পরিবর্তন ঘটে। জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে হাসিনা সরকার একের পর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গোপনে বা প্রকাশ্যে ভারতের হাতে তুলে দিতে শুরু করে। বাংলাদেশের মাটিতে ওইসব গোষ্ঠীর প্রশিক্ষণ শিবিরও একে একে বন্ধ হতে থাকে। আলফা নেতা পরেশ বড়ুয়া অবশ্য তার আগেই বাংলাদেশ ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছেন। কিন্তু অনুপ চেটিয়া বা অরবিন্দ রাজখোয়ার মতো গোষ্ঠীর অন্য নেতারা ততদিনে ভারতে ফিরে এসে সরকারের সঙ্গে শান্তি আলোচনাও শুরু করে দিয়েছিলেন। ভারতের উত্তর পূর্বাঞ্চল তথা সেভেন সিস্টার যে নিরাপত্তাগত দৃষ্টিতে গত 1 দশকে অনেকটা স্থিতিশীল ও শান্তিপূর্ণ,
তার পেছনে শেখ হাসিনা সরকারের অবদান ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকরাও অকুণ্ঠে স্বীকার করেন। সেভেন সিস্টার্সের জন্য শেখ হাসিনা সরকারের আরও একটি বড় উপহার ছিল বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দেওয়া। এই দুটি বন্দর ব্যবহারের সুযোগ স্থলবেষ্টিত সেভেন সিস্টার্সকে শুধু সামুদ্রিক বাণিজ্যের নতুন দিগন্তই খুলে দেয়নি, ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভৌগোলিক দূরত্বও অনেক কমিয়ে দিয়েছে। মাতারবাড়ি বন্দর চালু হলে সেই সুযোগ আরও বাড়বে নিশ্চিতভাবেই। মিয়ানমারের মধ্য দিয়ে ভারত যে কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট বাস্তবায়নের কাজে হাত দিয়েছিল, সেটার গুরুত্ব ও প্রয়োজনীয়তাও অনেক কমে গিয়েছিল বাংলাদেশ সরকারের ওই সিদ্ধান্তের ফলে। কারণ মিয়ানমারের শীতল বন্দরের বদলে চট্টগ্রাম বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করা ছিল উত্তর পূর্ব ভারতের জন্য তুলনায় অনেক সহজ। ফলে এক কথায় বলতে গেলে সেভেন সিস্টার্সের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির নেপথ্যে বিশেষ করে বিগত ১.৫ দশকে বাংলাদেশের ভূমিকা ছিল অপরিসীম। বছর কয়েক আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এক সাংবাদিক সম্মেলনে কথা প্রসঙ্গে বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি তা তারা সারা জীবন মনে রাখবে। বহুল আলোচিত সেই মন্তব্য নিয়ে পরে বহু চর্চা হলেও শেখ হাসিনা সেদিন ঠিক কি দেওয়ার কথা বলেছিলেন তা কখনোই ভেঙে বলেননি বা স্পষ্ট করেননি। কিন্তু দুই দেশেই পর্যবেক্ষণ ও বিশ্লেষকরা ধারণা করে থাকেন তিনি সেদিন সেভেন সিস্টার্সের শান্তি ও প্রগতি ফিরিয়ে আনার দিকেই ইঙ্গিত করেছিলেন। ভারতের সেই অঞ্চলটি ঢাকায় ক্ষমতার পালাবদলের পর আবার নতুন করে আলোচনায়।